আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তবে এই যে আন্তর্জাতিক বিপর্যয়, আইসোলেশন, লকডাউন, টিভি দেখলেই, পেপার খুললেই নানা শব্দ, খবর প্রতিনিয়ত ব্যথা দিচ্ছে আমাদের। তবুও এর মাঝখানে যারা আমরা ঈশ্বরের কৃপায় সুস্থ আছি, ভালো আছি, আমাদের যে যা কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হয়। স্তব্ধ হয়ে যাওয়ার জায়গা বা সময় নেই, আমাদেরকে যে যার মতো করে এগিয়ে নিয়ে যেতে হবে। তবে একটু নতুন চিন্তা ভাবনায়, নতুনভাবে আমরা যারা শিক্ষার সঙ্গে যুক্ত, আমরা আমাদেরকেও শিক্ষার কাজকে নিশ্চয়ই স্তব্ধ হয়ে রাখা যাবে না, এগিয়ে নিয়ে যেতে হবে। তো অনেক বিকল্প রাস্তা, বেশিরভাগ ক্ষেত্রে মূল কথা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, জুম অ্যাপ নানাভাবে হচ্ছে। আমরাও একটা পথ বেছে নিয়েছি, দেখা যাক। ফিজিক্সের মতো সাবজেক্ট এইভাবে পড়াতে কোনো অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, তবুও সামথিং ইজ বেটার দ্যান নাথিং, চালিয়ে যেতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, জানো নিশ্চয়ই। সুবিধা অসুবিধা ভিডিও দেখে তারপর অবশ্যই কমেন্ট করবে, বলবে, বই ভালো করে পড়বে, আমাকে জানাবে। আমি নিশ্চয়ই সাধ্য মতো চেষ্টা করব। ফোন করতে পারো, আর না হলে ছোটোখাটো ব্যাপার হলে হোয়াটসঅ্যাপে দেখাবে, লিখে পাঠাবে, আমি। যাই হোক, শুরু করা যাক। আমি শুরু করব তোমাদের বইয়ের একটু মাঝখানের দিকের অংশ। প্রথম দিকের অংশগুলো একটু ম্যাথমেটিক্সে আছে, সেগুলো পড়াতে গেলে একটু সময়ও লাগবে এবং সেগুলো মুখোমুখি না হলে অসুবিধা হয়। তাই ভাবছি তোমাদের জানা চেনা কিছু জিনিস যেগুলো ক্লাস 10-এ পড়েছো, ওইগুলো দিয়ে শুরু করবো ভাবছি। তো এইরকম জিনিস হচ্ছে নিশ্চয়ই তুমি জানো। আজকে শুরু করবো, এরা হচ্ছে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ, থার্মাল এক্সপানশন অফ সলিডস। তাই না? তোমাদের ক্লাস 10-এ কদিন আগে পড়ে এসছো, মাধ্যমিক পরীক্ষা ছিল এই সিলেবাসের মধ্যে। তবে এখানে একটুখানি ম্যাথমেটিক্স আছে, একটু নতুন জিনিসগুলো বলবো আর কি। পুরোনো জিনিসগুলো একটু মনে করিয়ে দেবো আর নতুনগুলোই বলবো। তাহলে কি আছে মোটামুটি এখানে তোমাদের সিলেবাস আমি যদি বলি, যে প্রথমে আগে বলে নিই যে তাপীয় প্রসারণ মানে কি। এগুলো তোমরা আগেও জেনেছো। তাপ দিলে বস্তুর প্রসারণ ঘটে। কি প্রসারণ? আয়তনের প্রসারণ। তো আয়তন বাড়া মানে যে কঠিন বস্তু হয়, তাদের দৈর্ঘ্য প্রস্থ বাড়বে, বা বলতে পারি ক্ষেত্রফল বাড়বে। তরল গ্যাস হলে সেক্ষেত্রে ক্ষেত্রফল দৈর্ঘ্য কথাটা ঠিক প্রাসঙ্গিক নয়, সেখানে শুধু আয়তনই বাড়ে আমরা বলবো। কিন্তু কঠিন বললেই তার নির্দিষ্ট আকার আয়তন আছে, তার ডাইমেনশন আছে, তার দৈর্ঘ্য প্রস্থ আছে, তার ক্ষেত্রফলও আছে। তাই তাপীয় প্রসারণ কঠিনের ক্ষেত্রে বলতে আমরা এই 3 ধরনের প্রসারণকেই বোঝাবো। দৈর্ঘ্য বরাবর কত বাড়লো বা কত হ্রাস পেলে তাপমাত্রা কমালে হবে, আবার দৈর্ঘ্য প্রস্থ বাড়লেই ক্ষেত্রফলও বৃদ্ধি হবে, আবার সামগ্রিক হবে ঘনবস্তু হলে আয়তনও বাড়বে। আচ্ছা, আমরা এবার বলি যে তাপ দিলে প্রসারণ হয় কেন। এগুলো তোমার জানা, আর একবার জাস্ট বলে নেওয়া। জানো যে প্রত্যেক পদার্থ কতগুলো অণুর সমষ্টি, এবং কঠিন পদার্থের ক্ষেত্রে অণুগুলো মোটামুটি একটা নির্দিষ্ট ব্যবধানে সজ্জিত হয়ে আছে, এবং এদের মধ্যে জানো যে অন্তর আণবিক আকর্ষণ বল কাজ করে, অর্থাৎ এদের মধ্যে এরকম একটা আকর্ষণ বল কাজ করছে। তারা একটা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ব্যবধানে আছে। তবে জানো এই কণাগুলো কিন্তু একদম স্থির নেই, তারা এই যে যার অবস্থান সাপেক্ষে কম্পন ভাইব্রেট করছে, এরকম করে ভাইব্রেট করছে। কিন্তু তাদের মধ্যে একটা গড় দূরত্ব, এই যে দূরত্বটা, এই গড় দূরত্ব তারা মেনটেন করেছে। কিন্তু এতে গড় দূরত্ব বলছি, আণবিক দূরত্ব, এটা কিন্তু যদি তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করা হয়, তাহলে এই ব্যবধান কিন্তু সেই অনুযায়ী বাড়বে বা কমবে। তাহলে সোজা কথা, তাপমাত্রা বৃদ্ধি করলে বা গরম করলে, তাপ দিলে অণুগুলির মধ্যে ব্যবধান বা দূরত্ব বেড়ে যায়,
তাই সামগ্রিকভাবে একটা কঠিন বস্তুর আয়তন বৃদ্ধি পায়। এটা হচ্ছে এর বৈজ্ঞানিক যুক্তি কেন হয়। যে আমরা এই থার্মাল এক্সপানশন তাপীয় প্রসারণ বোঝাতে গেলে আমরা কতবার রাশি জানতে হবে। তো কঠিনের ক্ষেত্রে জানো নিশ্চয়ই যে দৈর্ঘ্য, আয়তন বা ক্ষেত্রফলও হয়, তাই তিন ধরনের প্রসারণটাই আমরা আলাদা করে বলবো। তো প্রথমেই বলে নিই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। জানো তোমরা আলফা, বিটা, গামা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক তোমাদের ছিল আগে। তো এই তিনটের মধ্যে সম্পর্কও তোমার জানা আছে, তাই না? আলফা ইকুয়াল টু বিটা বাই 2 গামা বাই 3। এই প্রমাণটা কিন্তু তোমাদের মাধ্যমিকের সিলেবাস ছিল না, এখানে আমি সেই প্রমাণটা করব। তবে সেই সংজ্ঞাগুলো আরেকবার একটু মনে করার দরকার আছে, হয়তো তুমি ভুলে গেছো। তাহলে আমরা আগে এই সংজ্ঞাগুলো করে নিই। আলফা কাকে বলে, সংজ্ঞা কি হবে। তো এইগুলো বলার আগে আমরা একটা উদাহরণ নিয়ে ভাবি, বুঝতে সুবিধা হবে। ধরো একটা তুমি বস্তু নিলে, যার দৈর্ঘ্য সাপোজ নাম দিলাম L1, এইটা L1, আর তাপমাত্রা ধরে নিলাম T1 সাপোজ T1 ডিগ্রি সেলসিয়াস ধরি। তাই দাঁড়ালো একটা L1 দৈর্ঘ্যের একটা কঠিন বস্তু যার তাপমাত্রা হচ্ছে T1 ডিগ্রি সেলসিয়াস। এবার এটাকে যদি আমি উত্তপ্ত করি, গরম করি, তাহলে সাধারণ বুদ্ধি বলছে যে এর দৈর্ঘ্য বেড়ে যাবে, সেই সঙ্গে আয়তনও বাড়বে। তবে আমরা এক্ষেত্রে এই দৈর্ঘ্য ব্যাপারটা আগে ভাবি। তো দৈর্ঘ্য বেড়ে গেলে কত বাড়বে, সেইটা নিশ্চয়ই সামান্য বাড়বে। এই বেড়ে যাওয়াটা খুব বেশি হয় না। ধরে নাও যে এটা হচ্ছে একটু বেড়ে গেল, আমি বড় করে দেখাচ্ছি, বাস্তবে এত বড় হয় না, যদিও বোঝানো সুবিধার্থে দেখালাম। এই দৈর্ঘ্যের নাম দিলাম আমি, এখন বলছি L2। তাহলে ছিল L1, তাপমাত্রা বাড়িয়ে আমি করে দিলাম এখন সাপোজ T2, তাহলে দৈর্ঘ্য বেড়ে হলো L2। তাহলে দৈর্ঘ্য বাড়লো কত, সিম্পলি মাইনাস করব L2 মাইনাস L1। এইটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ। আচ্ছা, আমরা একটু সাধারণ যুক্তি দিয়ে ভাবি যে এইটা কোন কোন বিষয়ের উপর নির্ভর, অর্থাৎ কতটা দৈর্ঘ্য বাড়লো, এই যে পরিমাণটা, এটাই তো নিশ্চয়ই এইটা। একে আমরা অনেক সময় ডেল্টা এল বলি। ডেল্টা মানে কোনো কিছু বৃদ্ধি পরিবর্তনকে বোঝাই আমরা। তাহলে এই যে দৈর্ঘ্যের বৃদ্ধি, অবশ্যই সাধারণ বুদ্ধি বলছে তাপমাত্রা বেশি বৃদ্ধি করলে আরো বাড়তো নিশ্চয়। অর্থাৎ এই যে তাপমাত্রা বৃদ্ধি তার সমানুপাতিক হবে, যত তাপমাত্রা বৃদ্ধি করব তত দৈর্ঘ্য বাড়বে। তাহলে আমরা বলতে পারি না যে এইটা সমানুপাতিক, এটা কি হবে উষ্ণতা বৃদ্ধির সমানুপাতিক, সরি T1 T2 মাইনাস T1, তাই না? যত বাড়ানো হবে তত এটাও বাড়বে। আর কার উপর নির্ভর করে মনে হয়? দেখো আর একটা কিন্তু হবে। দেখো এটা প্রত্যেকটা দুটো অণুর মধ্যে ব্যবধান একটু একটু বেড়েতে মোড়ে এটা হবে। তাহলে আমি যদি L1টা যদি আগে থেকে বড় নিতাম, তাহলে তো নিশ্চয়ই এটা নিশ্চয়ই আরো বেশি বাড়ত, তাই না? অর্থাৎ প্রথমে প্রাথমিক দৈর্ঘ্যটা যদি বেশি হয়, তাহলে এই বেড়ে যাওয়াটা কিন্তু অনেক বড় হবে, স্বাভাবিক। একটা ছোট্ট জিনিস কতটুকু বাড়বে, আর বিশাল বড় একটা লাঠি নিলাম, তাহলে সে তার একই তাপমাত্রা বৃদ্ধি বেশি বাড়বে। অর্থাৎ এটা এই L2 মাইনাস L1 এটা কিন্তু প্রথমে কতটা দৈর্ঘ্য ছিল তার উপরও নির্ভর করা উচিত। তাহলে বলবো যে এটা সমানুপাতিক, তাই না? এটা সমানুপাতিক। এবার তোমরা জানো নিশ্চয়ই একই রাশি যখন দুটো রাশির সঙ্গে সমানুপাতিক হয়, তাকে একসঙ্গে যখন আমরা সমন্বয় করি যৌগিক ভেদের উপাদ্য, জানো নিশ্চয়ই, তখন কি করতে হয় না, এই ধরে গুণ করতে, তাই না? তাহলে আমরা কি বলবো, অতএব L2 মাইনাস L1, তাহলে এদের গুণফল L1 T2 মাইনাস T1।
সমানুপাতিকে যদি সমান চিহ্ন দিয়ে আমি রিলেট করি তাহলে তো নিশ্চয়ই একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক সংখ্যা গুণ করতে হয়। তাহলে হেন্স L2 মাইনাস L1 সমান চিহ্ন দিলে তাহলে এখানে একটা কনস্ট্যান্ট গুণ হবে, সেইটাই আমি এখানে লিখলাম আলফা। তাহলে আলফা L1 T2 মাইনাস T1। দেখো সাধারণ যুক্তি দিয়েই এটা আমরা বুঝতে পারছি। এবার এই আলফা তাহলে কার উপর নির্ভর, দেখো এখানে নিশ্চয়ই তাপমাত্রা বা এই দৈর্ঘ্যের উপর নির্ভর করা উচিত, এটা নির্ভর করা উচিত পদার্থের উপর, পদার্থের প্রকৃতির উপর। তামা নিলে তার আলফার মান আলাদা হবে, লোহা নিলে একটা হবে, অর্থাৎ পদার্থের প্রকৃতি বা উপাদানটা কি বস্তুটার তার উপরই এর মান নির্ভর করে। তাহলে এবার এই যে একটা সমীকরণ পেয়ে গেলাম, তোমাদের টেনে আর এইসব অঙ্কটা করছিল না, কিন্তু এখন আমরা সমীকরণ পেয়ে গেছি, মানে ফিজিক্সে বুঝতেই পারছো কিছু অঙ্ক থাকবে, উদাহরণ দেখবে। আচ্ছা আমরা এখান থেকে আলফার সংজ্ঞা তাহলে একটু সাজিয়ে লিখলে কেমন হবে, পরিষ্কার দেখতে পাচ্ছ যে আলফা তাহলে হবে L2 মাইনাস L1 বাই L1 আর নিচে হবে T2 মাইনাস T। দেখো এখান থেকে সাজালে এইটাই হবে। একটা সমীকরণ পেয়ে গেছি, একটা সমীকরণ থেকে আমি যদি তোমাকে এখানে যদি বলি যে আলফা ডিফাইন করো, সংজ্ঞা দাও, দেখো এটা একটা ভগ্নাংশের মতো, ওপরেরটা বোঝা যাচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, আর এটা দিয়ে ভাগ করা হয়েছে। তার মানে কি কোনো রাশিকে ভাগ করা মানে কি বোঝায়, আমরা একটু সংজ্ঞা দিয়ে বলি না, প্রতি একক। তাহলে এখানে দৈর্ঘ্য একক দৈর্ঘ্যে, এটা তাপমাত্রা বৃদ্ধি, তাহলে বলবো প্রতি একক তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্যে প্রসারণ হয় তাকে আমরা বলবো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ইকুয়েশন থেকে এইভাবে সহজে ডিফাইন করা যায়, মানে এটা মনে রাখাই আমরা ডিফাইন করতে পারি। তাহলে এই আলফাকেই বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, লিনিয়ার এক্সপানশন অফ কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন। তাহলে এটাকে সংজ্ঞা আরেকবার বলছি, কাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বলতে হবে কোনো কঠিন পদার্থের তাপমাত্রা একক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্যের প্রসারণ ঘটে বা দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে তাকেই ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। ব্যাস একটা রাশি পেলাম, মানে যা হয় আর কি, আমরা এর একক জানতে চাইবো, এই রাশিটার মাত্রা কি ইত্যাদি, এগুলো যেমন আগে তোমরা করতে ক্লাস 10 এখানেও করে রাখতে হবে। সমীকরণ যখন পেয়ে গেছি, এর মাত্রা এর একক বার করা খুব কঠিন কাজ। কেন না এখানে আমি এখান থেকে মাত্রা যদি বলি, দেখো এটা কিসের মাত্রা, দৈর্ঘ্য বৃদ্ধিমা দৈর্ঘ্যের মাত্রা। তাহলে আমি যদি ওই আলফার মাত্রা কি পরিষ্কার, এটা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা, এটা তাহলে এল, এটাও দৈর্ঘ্যের মাত্রা এল, নিচে আছে তাপমাত্রাটা যদি আমরা মাত্রা যদি আমরা এরকম লিখি তাহলে দেখো এল কেটে যাবে না, তাহলে কি দাঁড়ালো আলটিমেট 1/θ, মানে এটাকে তাপমাত্রা বোঝাচ্ছি। হ্যাঁ, মাত্রা লেখার সময় আমরা থিটাকে কোণ দিয়ে লেখো, আমরা এখানে মাত্রাটাকে থিটা দিয়ে লিখলাম। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি আলফা মাত্রাটা শুধুমাত্র উষ্ণতার উপরে নির্ভর করছে। হ্যাঁ, তাহলে সুতরাং এর একক নিশ্চয়ই তাই হবে, শুধুমাত্র তাপমাত্রার উপরে নির্ভর করবে। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার দেখাতে পাচ্ছি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা কিংবা একক শুধুমাত্র উষ্ণতার উপরই নির্ভর করছে। তাহলে এখন তাহলে কি হবে না, এবারে বসাও তুমি এসআই সিজিএস বসালেই হবে। তবে তাপমাত্রাকে জানো নিশ্চয়ই তুমি, ফারেনহাইট স্কেল আছে তাই না, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল তোমরা ক্লাস 10 আবার শিখেছো, কেলভিন স্কেল উষ্ণতার পরম স্কেল। তাহলে সিজিএস পদ্ধতিতে আলফার একক কি, তাহলে সিজিএস এ হলে বোঝা যাচ্ছে পরিষ্কার এখানে হবে আলফার কি হবে, তাহলে দেখো 1/, এটাকে আমরা কি বলি পার ডিগ্রি সেলসিয়াস, বা তুমি এটাকে এরকম লিখতে পারো ডিগ্রি লিখে এরকম ইনভার্স, তাই না, টু দি পাওয়ার -1।
যদি এসআই বলি তাহলে এসআই বললে খুব সহজে পারে, এসআইতে হলে নিশ্চয়ই এটা কেলভিন হয়ে যায়, কি তাহলে হবে 1/k বা k⁻⁻1। আবার যদি এপিএস বলি, আর একটা পদ্ধতি জানো যে তোমাদের 11th মানে এইচএসসিতে তোমাদের সিজিএস এসআই ছাড়াও এপিএস পদ্ধতি আছে, ফুট পাউন্ড সেকেন্ড। তো এপিএস পদ্ধতিতে তখন এইটা হবে কি হবে তখন ওটা না, এখানে ফারেনহাইট বলবো, তাহলে 1 আমরা বলবো পার ডিগ্রি ফারেনহাইট, বা এটাকে তুমি যদি এই লেখো -1 ব্যাস। তাহলে এখান থেকে আমরা এককগুলো খুব সহজে পেয়ে যাচ্ছি। এবার এখানে প্রায় থাকিও প্রশ্ন আর কি, যে ওই এসআই এর সঙ্গে সিজিএস এর আলফার মান সম্পর্ক কি হবে। দেখো কি হবে, সেলসিয়াসের সঙ্গে ফারেনহাইট স্কেলের সম্পর্ক মনে আছে, একটা ছিল C/5 = A-32/9, কিন্তু ব্যবধান বোঝাবে মানে 1 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস বৃদ্ধি মানে কত ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধি, জানো নিশ্চয়ই, এটা মনে আছে তো নিশ্চয়ই। 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি ইকুইভ্যালেন্ট টু 180 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধি। এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে 1 ডিগ্রি মানে হবে 180/100 মানে হবে 9.5 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস। তাই যদি হয় তাহলে আমরা এইটাকে মাথায় রাখলে নিশ্চয়ই সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের সম্পর্ক পেতে পারি। দেখো আমরা সেটা করি, ধরো আমি বললাম যে কোনো একটা পদার্থের ক্ষেত্রে আলফা এর মান সেলসিয়াস স্কেলে আমি নাম লিখলাম, এর নাম দিলাম আলফা সি, এর মানে কি সেলসিয়াস স্কেলে আলফার মান, আর ফারেনহাইট স্কেলে এই মানটা যদি আমি লিখি আলফা এফ, তাহলে আমি এদের মধ্যে সম্পর্ক কি হওয়া উচিত আমরা দেখব। আচ্ছা আলফা সি কথা মানে এর একক যেহেতু সেলসিয়াস একক, তাহলে কি হবে ওই আগের মধ্যে হবে নিশ্চয়ই পার ডিগ্রি সেলসিয়াস, আগে মুছে দিয়েছি, এটা হবে নিশ্চয়ই পার ডিগ্রি সেলসিয়াস, মানে এটা মানে তো আবার কি, এটা মানে তো আসলে আলফা সি মানে 1/, এইটা এখন 1 ডিগ্রি সে মানে 9.5 ডিগ্রি ফারেনহাইট, তাহলে এটাকে আমি যদি ফারেনহাইটে কনভার্ট করি তাহলে কি হবে, আলফা সি ইকুয়াল টু হবে 1/9.5 ডিগ্রি। এটাকে সরল করলে নিশ্চয়ই 5টা উপরে যাবে, তাই না, 5/9 দেখো, তাহলে এটা কি স্কেল চলে এলো, ফারেনহাইট স্কেল। তাহলে এই যে মানটা এলো, তাহলে এইটাই নিশ্চয়ই এখন, তাহলে এইটা তাহলে এই পুরো মানটা এই রাশিটা নিশ্চয়ই এখন তাহলে ফারেনহাইট স্কেল চলে এলো, তাহলে একেই আমরা বলবো নিশ্চয়ই আলফা এফ, এইটা তাহলে আলফা ফারেনহাইট স্কেল। তাহলে কি, তাহলে কাকে আলফা এফ বললাম, এইটাকে, তাই না। তাহলে অতএব এখানে কি পাচ্ছি, আলফা এফ সমান তাহলে 5/9 আলফা সি, মানে সেলসিয়াস স্কেলে আলফার মান দেওয়া আছে, মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তাকে যদি ফাইনান্স করতে হয় 5/9 গুণ করতে হবে, বা উল্টে বলতে পারি আলফা সি ইকুয়াল কি হবে, নিশ্চয়ই হবে 9/5 আলফা এফ, তাই না। তো এরকম পাবো, এইরকম করে আমরা একটা থেকে আরেকটা ট্রান্সফার করবো, কনভার্ট করবো। তাহলে সম্পর্ক এটা জানা ছিল তোমাদের, জাস্ট তোমাকে ব্যাখ্যা করলাম। তাহলে আলফার সম্পর্কে এই জিনিস তথ্যগুলো জানা ছিল, এগুলো আরেকবার আমরা বললাম। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক করা হবে, আমরা একবার এটা ডিফাইন করে ফেলেছি, মানে এবার বিটা গণনা করতে আর অসুবিধা হয়, কারণ দৈর্ঘ্যের জায়গায় একবার আসবে প্রস্থ, তারপরে আসবে আয়তন, কিন্তু এর পুরো পদ্ধতি চিন্তা ভাবনাটা একই রকম। মানে আমি যখন, তাহলে এবার আমি বলছি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, বা যাকে আমরা বিটা নাম বলি, কি বলবো, ক্ষেত্র মানে ক্ষেত্রফল। ধরো একটা বর্গক্ষেত্র কল্পনা করো, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে L1, তার মানে এটাও L1, তাহলে এর কত হবে ক্ষেত্রফল সবাই জানো,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্রটা জানো কি, বাহু স্কয়ার, তাই না? এর ক্ষেত্রফলকে নাম দিলাম S1, তাহলে কি হবে, বাহুর বর্গ সমান ক্ষেত্রফল বর্গক্ষেত্রের, এটা মানে ক্ষেত্রফল। আর এর তাপমাত্রা কত ধরে নিলাম, আগের মতোই ধরে নিলাম T1 ডিগ্রি সেলসিয়াস। এবার একে তাপমাত্রা বৃদ্ধি করলাম, তাহলে এর ক্ষেত্রফল বাড়বে, তার মানে দৈর্ঘ্যটাও বাড়বে সবগুলো। তাহলে এখন এটা তাহলে একটুখানি বড় কথা হবে। ধরে নাও এইটা এখন এ তাপমাত্রা বেড়ে হলো কত, এখন বেড়ে মনে করি T2, তাহলে দৈর্ঘ্যগুলো সব বেড়ে যাবে নিশ্চয়ই, এটাও হবে L2, এটাও হবে L2। তাহলে এখন কত হলো বেড়ে ক্ষেত্রফল, S2 নিশ্চয়ই হবে আবার সেই L2 স্কোয়ার। সাধারণ জিনিস, খুব এটা এ নয়, কেউ হয়তো ক্লাস 10-এ করেও ছিলে, আরেকবার বলে নেওয়া আসিল বা আসি যেত। তাহলে এই L2-র জায়গায় মানে আমরা এবার ওই আগে যে এখানে পেয়েছি, আচ্ছা এখানে দেখো, এখান থেকে গুণ টুন করলে L2 কি আসবে, এখান থেকে আগে দেখো L2 সরল করে দেখো, L2 আসবে L1 প্লাস আলফা T2 মাইনাস T1। দেখো কোনাকুনি গুণ করে বাম দিকে নেবে, এটাই আসবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ সম্পর্ক, এটা তোমাদের অঙ্কের ক্ষেত্রে লাগবে। মানে এইটা মানে হচ্ছে কত তাপমাত্রা বাড়ানো হয়েছে, আলফার মান দেওয়া থাকবে, আর L1 মানে হচ্ছে দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল, তাহলে দৈর্ঘ্য বেড়ে কত হবে এখান থেকে আমরা সরাসরি পেয়ে যাবো। সেরকম অঙ্ক আছে আর কি, তাপমাত্রা বাড়ালে দৈর্ঘ্য বেড়ে কত হবে এখানে পেয়ে যাবো। আচ্ছা আমরা তাহলে এই ফর্মুলাটা এখানে আমরা পুট করি, তাহলে করলে কি হবে, তাহলে L1 এর দিয়ে আমি প্রকাশ করব, আমার লক্ষ্য হচ্ছে এইটাকে এইটা দিয়ে প্রকাশ করা। তাহলে আমি L2-র জায়গায় লিখব L1 প্লাস আলফা T2 মাইনাস T1, এটাকে বর্গ করতে হবে, A প্লাস বি হোল স্কয়ার সবাই জানা। আচ্ছা এখানে এখানে একটা আমি মিস করেছি, এখানে একটা L1 এখানে একটা হতো আর কি, এখানে একটা গুণ করে যে L1টা হবে, L1 ছিল না, এটা L1 হবে, তাহলে এখানে একটা L1 কমন যাবে, তাহলে L1 কমন নিয়ে নাও, নিয়ে করলে কি হবে L1 স্কোয়ার, যেহেতু বর্গ আছে, আর ভেতরে কি হবে দেখো, ভেতরে হবে 1 প্লাস আলফা T হোল স্কোয়ার। আমি একটু সুবিধার জন্য আর কি এইটাকে আমি এক কথায় টি লিখলাম আর কি, বারবার ধরে না লিখে জাস্ট টি লিখলাম, মানে টি মানে ধরে নাও T2 মাইনাস T1, তাপমাত্রা বৃদ্ধি। এবার তো A প্লাস বি হোল স্কয়ার, A স্কয়ার প্লাস বি প্লাস বি স্কয়ার সবাই জানো, এটা খুব সিম্পল ফর্মুলা। L1 স্কোয়ার 1 স্কোয়ার মানে 1, 2 আলফা মানে 1 ইন্টু আলফা টি প্লাস আলফা স্কোয়ার টি স্কোয়ার, সিম্পলি A স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2b। আচ্ছা এবার এখানে আমরা একটা অ্যাপ্রক্সিমেশন মানে হচ্ছে আমরা একটা রাশিকে নগণ্য ধরবো, মানে কোন রাশিটার মান এখানে ছোট হবে দেখি একটু। আচ্ছা এই আলফা টি আর এখানে আছে আলফা স্কোয়ার টি স্কোয়ার, এই আলফার মান মনে রাখবে এর মান অত্যন্ত ছোট, মানে ভেরি ভেরি লেস দেন 1। যেমন ধরো লোহার ক্ষেত্রে আলফার মান হয় প্রায় ধরো এই প্রায় হয়তো এরকম 9 ইন্টু 10 পাওয়ার -6 বুঝতে পারছো, মানে 0.000005 নয়, মানে এটা কত ছোট সংখ্যা। আর জানো যে একটা ভগ্নাংশ বা কোনো সংখ্যা যদি 1-এর থেকে ছোট হয়, তার বর্গ করলে, তার কিউব করলে তার মান আরও ছোট হবে, তাই না? 5-এর বর্গ 25, কিন্তু 0.5-এর বর্গ করলে নিশ্চয়ই কত হবে 0.25, দেখো আরও ছোট হয়ে যাবে। এটা বড় করো হবে 0.0625, তাহলে অর্থাৎ দশমিক সংখ্যা 1-এতে ছোট হলে তার বর্গ করলে আরও মান বরং কমে, 5টা হয়ে গেল 25 মানে 0.25টা, এবং আরও যদি কিউব করো আরও ছোটো হয়। তা আমার এখানে আলফার মান তো এমনিতে খুবই ছোট, তাহলে সেই যুক্তি বুঝতে পারছি এই টির মান যত বড় হোক না কেন, সাধারণ ক্ষেত্রে যা হয়, এই আলফা স্কোয়ার মানটা এতটাই ছোট যে এইটা গুণ করলে এর মানও
খুব সামান্য, এদের তুলনায় খুব সামান্যই হবে। তাহলে বলতে হবে যে আলফার মান খুবই কম, তাই আলফা স্কোয়ার এবং এর ঊর্ধ্ব ঘাতগুলো খুবই, মানে আলফা এবং আলফার যে ঊর্ধ্ব ঘাতগুলো অর্থাৎ 2, 3 অর্থাৎ স্কোয়ার কিউব, এদের মান অত্যন্ত ছোট, নগণ্য। তাই এইটাকে আমরা নেগলেক্ট করবো, বাদ দেবো, উপেক্ষা করবো। তাহলে তখন তাহলে আমরা কী লিখলাম এটাকে, তাহলে বাদ দিলাম আর এর 1 স্কোয়ার 1 প্লাস 2 আলফা টি S2 ইকুয়াল, তাই না? আচ্ছা, এবার আমি S1 তো এর 1 স্কোয়ার, আমি S1 দিয়ে প্রকাশ করবো, দেখি কী আছে দেখি। তাহলে এটা হবে S2 ইকুয়াল টু S1, এটা S1 না, আর এবার যা আছে বসাই 1 প্লাস 2 আলফা টি। আমরা এইটাকে একটা সমীকরণ নাম দিয়ে লাগলাম 1 নম্বর বলে, পরে লাগবে আমাদের। হ্যাঁ, এবার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের দ্বারা সংজ্ঞা দেয়, দৈর্ঘ্যের জায়গায় ক্ষেত্রফল। তাহলে এখান থেকে এইটার ভাষা লিখলে কি লিখব, ছিল S1 বেড়ে হলো S2, তাহলে কত বাড়লো ক্ষেত্রফল, S2 মাস S1। আগের যুক্তি অনুযায়ী যদি করি, শেষে আমি এখানে পৌঁছবো, বিটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক সমান হবে, পদ্ধতি কিন্তু আগের মতোই, তাই না? দেখো খালি দৈর্ঘ্যের জায়গায় ক্ষেত্র। তাহলে এখানে সংজ্ঞা কি হবে, কোনো কঠিন বস্তু প্রতি একক তাপমাত্রা বৃদ্ধিতে বা বৃদ্ধির জন্য প্রতি একক ক্ষেত্রফলে, প্রতি একক দৈর্ঘ্যে বলছিলাম, প্রতি একক ক্ষেত্রফলে যে ক্ষেত্রফলের বৃদ্ধি ঘটে, খালি দৈর্ঘ্যের জায়গায় ক্ষেত্রফল, আর কিছু পার্থক্য নেই। যে ক্ষেত্রফলে বৃদ্ধি ঘটে তাকেই বলা হয় ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এটাকে যদি গুণ করো, ঠিক এটার মধ্যেই সমীকরণ আসবে। দেখো L2 জায়গায় S2, L1 জায়গায় S1, আর আলফার জায়গায় বিটা আসবে, তাই না? তাহলে কেমন আসবে সম্পর্কটা, তাহলে আসবে এখানে দেখো হবে S2 ইকুয়াল টু S1 প্লাস S1, এখানে আলফা জায়গা হবে বিটা S1, তাই না? এটাকে তুমি যদি একটু সাজিয়ে নাও, S1 কমন নাও, নিলে হবে 1 প্লাস বিটা, এটা T2 মাইনাস T1টাকে যদি আমি আগের মধ্যে শুধু টি লিখি, এটার সঙ্গে তুলনা করি আর কি, তাহলে শুধু এটাই হবে। আচ্ছা, এইটাকে 2 নম্বর সমীকরণ ধরলে, তাহলে 1 নম্বর 2 নম্বর তুলনা করলে কি পাচ্ছি, দেখো এইটা আর এইটা তুলনা করো, দেখো সব সেম, খালি এই বিটার জায়গায় এখানে কি আছে 12। তাহলে কম্পেয়ার করে পাই, কম্পেয়ারিং তুলনা করে পাই আমরা, কম্পেয়ারিং কি কি, 1 নম্বর আর 2 নম্বর কি পাচ্ছি, পরিষ্কার দেখতে পাচ্ছি বিটা ইকুয়াল টু 12। তাহলে বিটার সঙ্গে আলফার সম্পর্ক পেয়ে গেলাম তো, তাই না? বা বলতে পারি আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ভাগ করল, তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সঙ্গে আলফার সম্পর্ক, মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক পেয়ে গেলাম। এবার বাকি নিশ্চয়ই আছে, এবার আয়তন প্রসারণ গুণাঙ্ক, একদম সেম লজিক, একই যুক্তি দিয়ে দেবো, খালি তখন আয়তন মানে ক্ষেত্রফল গুণিতক আর একটা উচ্চতা বা আর একটা দৈর্ঘ্য নিতে হবে। তাহলে তখন কি নেবো, তাহলে তখন আমরা খালি ক্ষেত্রফলের জায়গায় বা দৈর্ঘ্যের জায়গায় এখানে আয়তনকে নিয়ে আসবো। ধরে নাও যে এটা একটা ঘন কল্পনা, এটা ঘনক ধরে নাও, ঘনক ধরে নাও, দৈর্ঘ্য সব সমান, সেই আগের মতোই, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এর 1, তাপমাত্রা আবার T1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন আয়তন কত হবে, ঘনকের আয়তনের সূত্র সবারই জানা, আয়তন নাম দিলাম V1, ভলিউম, ভলিউম বলে আমরা ভি দিয়ে লিখি সাধারণত।
প্রাথমিক আয়তন V1 সমান নিশ্চয়ই হবে ঘনকের আয়তনের সূত্র, বর্গক্ষেত্র কেবল স্কোয়ার হয়, এখানে আয়তন কি হবে, এর তাপমাত্রা বাড়িয়ে করলে নিশ্চয়ই আরেকটা দৈর্ঘ্য বাড়বে। তো এটা তখন তাপমাত্রা যদি আমি T2 বলি, তখন নিশ্চয়ই এই দৈর্ঘ্য বেড়ে কত বোঝাবে, তাহলে L1টা T1টা থেকে বেড়ে হলো T2 তাপমাত্রা, আর দৈর্ঘ্য নিশ্চয়ই প্রত্যেক দৈর্ঘ্য বেড়ে কত, তাহলে L2 আগের মতোই। আর তখন যে আয়তন হবে তাকে নাম দিলাম V2। কত হবে আয়তন সমান, তাহলে এই তাপমাত্রায় তার যে দৈর্ঘ্য L2 তার আবার ঘনফল কি। এবার আবার সেই L2-র জায়গায় তার সম্পর্ক বসিয়ে দেবো, আগেরটার সম্পর্ক, তাই না। ও L1টা কমন নিয়ে যে আমি লিখি একবারে কমন যাবে এখানে না, তাহলে কেমন হবে দেখো 1 প্লাস আলফা T2 মাইনাস T1 কিউ। এখানে যেহেতু বাইরে নিয়ে সেই কিউটা এখানেও কিন্তু কিউ হয়ে যাবে, এটাই ব্র্যাকেটের বাইরে নিয়ে চলে এসে এটা পুরোটা কিউ হবে না। L1 কিউ মানে আবার ভি এটা কত হবে, এটাকে আবার আগের মতোই এটাকে আমি জাস্ট কি লিখলাম বারবার না লিখে সুবিধার জন্য। তাহলে A প্লাস বি হোল কিউ কত হবে, A প্লাস বি হোল কিউ A কিউ প্লাস বি কিউ প্লাস 3A স্কোয়ার বি প্লাস 3AB স্কোয়ার সবার জানা আছে। তাহলে আমি যদি সেই সূত্রটা প্রয়োগ করে এটাকে ভেঙে ফেলি তাহলে কি হবে, তাহলে আমি লিখছি আরেকবার, তাহলে V2 ইকুয়াল টু হবে V1 A প্লাস বি হোল কিউর সূত্র, তাহলে 1 কিউ মানে 1 প্লাস 3A স্কোয়ার বি, তাহলে 1 স্কোয়ার মানে 1 আর বি মানে হবে সিম্পলি আলফা টি, এখানে এইটা এ এটা বি, তবে হবে 3AB স্কোয়ার, তাহলে এ এইটা বি স্কোয়ার মানে পুরোটা স্কোয়ার, তাহলে হবে 3 আলফা স্কোয়ার টি স্কোয়ার, আর কি হবে বি কিউ হবে নিশ্চয়ই, বি মানে এটা তার কি হবে আলফা কিউব। দেখো আমি সিম্পলি A প্লাস বি হোল কিউব সূত্রে ভাঙি ফেলি। দেখো আবার সে আগের যুক্তি অনুযায়ী আলফার মান এমনিতে খুব ছোট, একের তুলনায় খুব ছোট, তাহলে আলফা স্কোয়ার আমরা আগে নেগলেক্ট করেছি, আমরা এখানেও নেগলেক্ট করবো, এবং আলফা কিউ তার থেকে আরও ছোট, সুতরাং আমরা এই দুটো টার্মটাকে মানে এই দুটো পদকে আমরা নেগলেক্ট করবো, কেন এদের মান অত্যন্ত ছোট, তাই আমরা এরা এই টার্মগুলো তুলনায় নগণ্য ধরে এদেরকে বাদ দেবো। তাহলে আমি কী করবো তাহলে এখন, তাহলে এটাকে প্রায় সমান দেবো কি V1 1 প্লাস 3 আলফা বাস, তাহলে এটা একটা সমীকরণ পেলাম। এবার এটাকে 1 নম্বর ধরে লিখলাম। এবার আমি সংজ্ঞা আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা দেবো সে আগের মতোই, এই যে এটাকে গামা দিয়ে লিখি, তাহলে কি হবে দৈর্ঘ্যের জায়গায় আয়তন V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1, তাহলে কি হবে কোন পদার্থের, যদি কঠিন বলি কঠিন পদার্থের প্রতি 1 ডিগ্রির উষ্ণতা বৃদ্ধির জন্য প্রতি একক আয়তনে যে আয়তনের প্রসারণ ঘটে বা আয়তনের বৃদ্ধি ঘটে তাকেই বলা হয় ওই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক। আর বাকিটা দেখে এটা হচ্ছে আগের মতোই, বুঝতেই পারছো এগুলো কেটে গেলে মাত্রা সেই আগের মতোই শুধু তাপমাত্রার উপর নির্ভর করবে। এই প্রথমে যেরকম বলেছিলাম আলফার ক্ষেত্রে এটাকে কোনাকুনি গুণ টুন করলে যদি আমি V2 কে আলাদা করি কেমন মতো দেখো, এখানে হবে V2 ইকুয়াল টু হবে 1 প্লাস গামা, একদম সেম জিনিস, তাহলে আলফার জায়গায় বুঝতেই পারছি বিটা গামা এগুলো আসছে, খুব কঠিন কিছু। এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, তো এটাকে যদি আমি আবার সেই শুধু টি যদি লিখি তাহলে এটাকে আর একটু এতে লিখলাম সমান একটা সরল আকার কি হবে, তাহলে 1 প্লাস গামা টি, এইটার তুলনা করো, দেখো এই যে V1 আছে 1 আছে টিও আছে কিন্তু এখানে গামার জায়গায় 3 আলফা, আবার সে আগের মতোই তুলনা করে পাই, তাই না।
1 নম্বর 2 নম্বর তুলনা করে কি পাই আমরা? দেখো গামা ইকুয়াল তাহলে 3 আলফা, বা বলতে পারি আলফা ইকুয়াল টু গামা বাই 3। তাহলে আলফা সমান পেয়েছিলাম বিটা বাই 2, এখন পেলাম আর একটা সম্পর্ক গামা বাই। এগুলো তোমাদের ক্লাস টেনে ছিল তাই না? এই প্রমাণটা হয়তো ছিল না, কেউ কেউ অ্যাডভান্স দেখতেও পারে, বইতে ছিল সবাইকে বইতে। তাহলে আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক নির্ণয় করে বলে আমাকে এইরকম ঘনক বা বর্গক্ষেত্র যেরকম বললাম করে এরকম করতে, বইতে করা আছে, দেখে নেবে, কোনো সমস্যা নেই। খালি ওই অ্যাপ্রক্সিমেশনগুলো, মানে ওই যে নগণ্য ধরে বাদ দিলাম কতগুলো পদগুলো, সেটা একটু খেয়াল করতে হবে। তাহলে সম্পর্ক করা হয়ে গেল। এবার তাহলে এখান থেকে এবার কোনো অঙ্কে তোমাকে হয়তো আলফা দেওয়া আছে, লাগবে বিটা, তাহলে দ্বিগুণ করে নেবে, তাই না? এখান থেকে কেউ বলতে পারে তাহলে বিটা ইকুয়াল, তাহলে কী হবে? বিটা ইকুয়াল টু হবে 2 আলফা আর গামা ইকুয়াল টু। সুতরাং কখন অঙ্কের ক্ষেত্রে কোনটা 3টের কোনটা দেওয়া থাকবে, আমার দরকার হয়তো অনুপাত ভাগ বা গুণ করে সেরকম করি না। এবার তাহলে এখান থেকে অনুপাত নিলে কি হবে? আলফা ইস টু বিটা ইকু গামা। কত বলুন দেখো, এটাকে তুমি যদি বিটা জায়গায় 2 আলফা, গামা জায়গায় 3 বসে, তো আলফা কেটে যাবে না, হবে নিশ্চয়ই 1:2:3 অনুপাত। তাহলে আমরা এটা করল। আর একটু খালি বলে নিই কি আছে এখানে। আচ্ছা, এবার দৈর্ঘ্য বা ক্ষেত্রফল বা আয়তন যাই বলো, বিশেষ করে আয়তন যদি বলি, আয়তন একটা বস্তুর যখন আয়তন বাড়ছে, আর কি বাড়বে? আমি একটা নির্দিষ্ট আয়তনের বস্তু নিয়েছি, এর ভর মনে করি m, আয়তন মনে করি v, তাহলে ঘনত্ব d লিখলাম, ডেনসিটি মনে আছে সংজ্ঞা, পদার্থের একক আয়তনে ভরকে ঘনত্ব বলে, তাই না? তাহলে নিশ্চয়ই d ইকুয়াল টু হবে m/v। এবার এটাকে যদি তাপমাত্রা বাড়াই তাহলে এর আয়তন বেড়ে যাবে, তো আয়তন বাড়লে ভর তো আর বাড়বে না। ভর জানো, ভর অবিনশ্বর, ভর একই থাকে, ভরের যে সংরক্ষণ সূত্র। তাহলে আমি যদি আগেরটাকে নাম যদি d1 বলি, আয়তন যদি v1 বলি, আর এখন এই আয়তনকে আমি যদি v2 বলি, তাহলে এখন ঘনত্ব কী হতে হবে? ঘনত্বের সংজ্ঞা অনুসারে ভর বাই আয়তন না, তাহলে এখন ভরটা কি থাকবে আর আয়তনটা বেড়ে গেল। আচ্ছা, এই দুটো সমীকরণকে যদি তুমি ভাগ করলে কি হবে মনে হচ্ছে? d1/d2 বলে কি হবে? দেখো এম কেটে যাবে না, বলে কি হবে? দেখো এটা যেহেতু নিচে আছে উল্টে যাবে, একবারে ওই এমটা কেটে যাবে, লিখে ব্যস্তার পাতে উল্টে গেছে, বোঝা যাচ্ছে নিচে আছে মানে এমনি বোঝা যাচ্ছে ব্যস্তার পাতে। আমরা এইটাকে আমাদের লক্ষ্য এটাকে গামা দিয়ে প্রকাশ করা। তাহলে আমরা ভি যে একটা রিলেশন লিখেছিলাম এক্ষুনি, আমরা কি লিখেছিলাম? v2 ইকুয়াল টু v1 1 প্লাস গামা t2 মাইনাস t1, তাই না? এটা সেকেন্ড একটা দিতে হবে তখন বসে। তাহলে এখান থেকে v2/v1 কত হবে? v1 দিয়ে ভাগ করলে এইটাই তো হবে তখন। তাহলে এখানে বসা v2/v1 তাহলে কি দাঁড়ালো? 1 প্লাস গামা t2 মাইনাস t1, গুণ করলে কোনাগুনি, তার কি হতো? অতএব d1, বা আমি যদি d2 বলি, তাহলে d2 মানে কি? প্রাথমিক ঘনত্ব, এটা হচ্ছে অন্তিম ঘনত্ব, আগেরটা পরেরটা। তাহলে দেখো কোথায় হবে, তাই না? হবে কত? d1 বাই হবে, দেখো এটা এখানে উল্টে যাবে না, এটা নিচে আছে, যেরকম বজ্রগ্রহণ করো, কত হবে? 1 প্লাস গামা t2 মাইনাস t1। দেখো এটা হচ্ছে সম্পর্ক। দেখো ভাগ করেছি 1 প্লাস সামথিং, মানে এর রাশির মান নিশ্চয়ই, এর মান ধনাত্মক মান, সুতরাং এই পুরো রাশির মান 1-এর থেকে বড়। তাহলে
হয়ে যাচ্ছে, এটাকে ভাগ করেছি মানে নিশ্চয়ই এর মানটা D1 এর থেকে ছোট। এখানে বোঝা পরিষ্কার D2 নিশ্চয়ই D1 এর থেকে D1 এর থেকে ছোট। তবে এটাকে আর একটু তোমাদের অঙ্ক বইতে পরে করানো হবে আর কি, ওই অসীম শ্রেণী বলে একটা জিনিস আছে, সেটা এখনও তোমাদের তো একটু অসুবিধা হবে। তো সেইটা একটা জাস্ট একটু বলে নিই, সেটা বলছে যে একটা রাশির মান যদি এরকম হয় 1 + x ইন্টু 2⁻⁻1। দেখো তুমি স্কোয়ার কিউব জানো কিন্তু -1 জানো না, এগুলো তোমাদের অঙ্ক বইতে পরে আছে আর কি, আমরা জাস্ট একটু বলে নিই। দেখানো যায় এটা হবে 1 - x, তারপর এটা হবে x², এরকম করে চলতেই থাকবে, একেবারে অসীম শ্রেণী, মানে এর শেষ নেই। এই ঘাতগুলো বাড়বে, স্কোয়ার কিউব হতে থাকবে। আমরা এক্ষুনি বললাম এখানে যেহেতু এখানে x মান কোনটা, এই দেখো এইটা আমি ভাবো x হবে, তাহলে 1 + x না। আর এটা গামার মান খুব ছোট বললাম, তাহলে এক্ষেত্রে আমি করবো কি, এই যে x² x³ এই রাশিগুলোকে আগের যুক্তি অনুযায়ী খুব ছোট বলে বাদ দেবো। তাহলে এইটাকে আমরা এই যদি অ্যাপ্রক্সিমেশনটাকে আমরা ধরি, তাহলে এটা হবে, তাহলে ওই যে 1 + x হয়ে গেল 1 - x না, এটাকে তখন কি হয়ে যাবে, এগুলো বাদ যাবে। তাহলে সেই যুক্তি মধ্যে লিখবো হ্যাঁ D1 1 - গামা T2 - T1। দেখো উদাহরণ দেখবে, ঘনত্বের অঙ্ক থাকলে তোমাকে খেয়াল করো, এখানে কিন্তু আগেরটা অন্য ক্ষেত্রে আয়তনের ক্ষেত্রে কি ছিল, V2 = V1+, এখানে কিন্তু মাইনাস কমে যাবে আসলে। তাহলে কঠিনের ঘনত্বের সঙ্গে তাপমাত্রার সঙ্গে ঘনত্বের পরিবর্তনের সম্পর্ক, এটা দু একটা অঙ্ক দেখবে। আর এখানে এবার এখানে যেটা আছে সেটা তোমার অনেকটাই জানা, যেমন ধরো হচ্ছে এই তাপীয় প্রসারণের প্রয়োগ কোথায় লাগে কাজে, এইসব জিনিস মানে অনেক যন্ত্রপাতি আছে, তুমি খেয়াল করে দেখবে যে তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে সঙ্গে আয়তনের হ্রাস বৃদ্ধি বা দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি কাজে লাগিয়ে বানানো হয়েছে। তোমরা সেই 780 মনে পড়েছিলে, সে কাঠের চাকার উপর লোহার বেড় দেওয়া হয় কীভাবে, কোথাও গরম করা হয় বেড়ে যায়, ঠান্ডা করলে আবার চেপে বসে। রেল লাইনের ওই পাতগুলোতে ফাঁক রাখা হয় কেন, যখন গাড়ি আসে গরম হয়ে যায়, ফাঁক রাখলে বা জুড়ে যায়, নাহলে কিন্তু ভেঙে যেতে পারতো, দুর্ঘটনা হতো। এগুলো জানা, তুমি বইতে উদাহরণ দেখবে, জানা জিনিস আমি খালি একটু বলে নিই, নতুন জিনিস দুটো আছে একটু বলে নিই। থার্মোস্ট্যাট কি জিনিস, থার্মোস্ট্যাট এটা কিছু না, এটা একটা দ্বিধাতব পাত, মানে দুটো পাত একই রকম দেখতে, তাকে এটা একদম রিভেট করে জুড়ে দেওয়া আছে, মানে খুলে যাবে না করে। তবে এই ধাতু দুটো কিন্তু আলাদা হবে। ধরে নাও সাধারণত যেটা নেওয়া হয়, একটাকে নেওয়া হয় কপার মানে তামা, আর আরেকটা কি নেওয়া হয়, এটা সাধারণত নেওয়া হয় ইনভার। ইনভারটা হচ্ছে লোহা আর নিকেল এর সংকর ধাতু, তোমরা পড়েছো ক্লাস 10। তো এর বৈশিষ্ট্য হচ্ছে এই ধাতুটা বৈশিষ্ট্য, এরা তাপমাত্রা বাড়ালে এদের খুব একটা দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে না, যার ফলে যেখানে দৈর্ঘ্যের বৃদ্ধি হলে অসুবিধা হয় সেখানে এই ধাতু নেওয়া হয়, মানে এই ধাতু সংকর নেওয়া হয়। আচ্ছা, এবার ধরে নাও যে এখন এই অবস্থায়, ধরো মনে করো এখন তাপমাত্রা T°C, আমি এই অবস্থায় বানিয়েছি, তাহলে এখন সোজা আছে, সমান আছে। এবার তাপমাত্রা বেড়ে গেল হলো সাপোজ T', তো বাড়লে তাহলে তো এটাও দৈর্ঘ্যে বাড়বে, এও বাড়বে, কিন্তু আমি বললাম এর ইনভারের দৈর্ঘ্য প্রসারণ খুবই কম, কিন্তু সে তুলনায় তামা কিন্তু অনেক বেড়ে, তাহলে কি হবে, এদিকটা যদি বেশি বাড়ে তাহলে বেঁকে যাবে না, তখন কি বলো দেখি, এরকম মানে এরকম করে বেঁকে যাবে। এই পাঁচটা নিশ্চয়ই হবে তামা, আর এই পাঁচটা হচ্ছে এই ইনভার ধাতুটা। সোজা ছিল, এই দিকটা বেশি বাড়ার জন্য এই দিকটা বেঁকে গেল, মানে এটা ছবিটা ঠিক হলো, মানে এটা অ্যাকচুয়ালি এরকম হবে, এরকম কেন, এটা ছোট তো, ছোট বড় এরকম। এটা এর প্রয়োগ কোথায়, এর প্রয়োগ অনেক আছে। আজকাল যে সকল যেখানে তাপ উৎপন্ন বেশি হয়, যেমন ধরো হিটার, ইলেকট্রিক হিটার, আয়রন ইস্ত্রি করার যন্ত্র, বা রেফ্রিজারেটর, ফ্রিজ, এগুলোতে প্রচুর তাপের ব্যাপার আছে।
কোনো কারণে যদি প্রবলেম হয়, সে ভোল্টেজের ওঠানামা হোক বা কোনো দুর্ঘটনা, যদি কোনো কারণ তাপ খুব বেশি হয়, শর্ট সার্কিট হোক, যাই হোক, সেক্ষেত্রে কিন্তু পুরো যন্ত্র নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমাকে কাট করে দিতে হবে, অটোমেটিক অফ করে দিতে হবে। এইরকম জিনিস নেওয়া হবে। খুব সিম্পল ব্যাপার। আমি এখানে কানেকশান নিলাম, এখানে ধরো আমার যন্ত্রটা আছে, ধরো বললাম হিটার এখানে আছে, এবার এখানে কানেকশান আছে, এবার এখানেতে এরকম কানেকশান করা আছে, ব্যাটারি দিয়ে এরকম করে কানেকশান করা আছে, এখানে পয়েন্ট করা আছে। দেখো যখন সোজা থাকবে তখন কী হবে, একটু সোজা ছিল দুটো, ওই আগে এরকম ছিল, সোজা করা আছে, সোজা এন্ট্রি করা আছে, এরকম এখন ঠিক এমন করা আছে, দেখো এর সঙ্গে এর কানেকশান এখানে জুড়ে যাবে, তাহলে কারেন্ট যাচ্ছে। যেই এখন বেঁকে গেল, তাহলে এখানে তো এটা তো সরে আসবে, তখন কী হবে, তখন এটা সরে গেলে বুঝতেই পারছো এরকম, তখন এটা তো ফাঁকা হয়ে যাবে, তাহলে কানেকশান মানে সুইচ অফের মতো, তাহলে এখান তাহলে অফ হয়ে গেল, ব্যাস, তাহলে আর কারেন্ট গেল না, আর বেশি তাপ হওয়ার প্রশ্ন নেই। একই এর আর ব্যবহার আছে ফায়ার অ্যালার্ম। ফায়ার অ্যালার্ম, অ্যালার্ম মানে বুঝতে পারছো, মানে আগুন লাগলে একে বাংলায় বলা হয় অগ্নি নির্বাপক বা এই স্বয়ংক্রিয় অ্যালার্ম আর কি। এটা কী হবে, মানে এটা কোথাও আগুন লাগলে গরম হবে, এবং গরম হলে এটা অ্যালার্ম বেজে উঠবে। এটা উল্টো, তখন বলতে হবে এটাকে এদিকটা তামা রাখো, এদিকটা তামা আর এই পাঁচটা ইঞ্চি। তখন কী হবে, করা হয় কি, সাধারণ অবস্থা ফাঁকা রাখা আছে, ফাঁকা ফাঁকা আছে। যখন এটা গরম হবে কোনো তাপমাত্রা, তখন এ তো এদিকে মাখবে, তখন কি হবে, এটা এর গায়ে যখন ঠেকে যাবে, তখন সার্কিট চালু হয়ে গেল, আর এখানে তখন কি করা হবে, এখানে অ্যালার্ম রাখা হবে, বেজে উঠবে, ইলেকট্রিক অ্যালার্ম বেজে উঠবে। তাহলে আমার একটা সাবধানতা আর কি, হ্যাঁ এটা কিছু সংকেত পাওয়া গেলো, শব্দ শোনা গেলো যে হ্যাঁ তাহলে কিছু কোথাও আগুন লেগেছে ইত্যাদি। এইরকম আরও কিছু আছে, তোমরা বইতে আরও দেখবে। মোটামুটি এগুলো জাস্ট যেগুলো ব্যাখ্যাগুলো বললাম, তাহলে তোমরা এবার বইটা ভালো করে পড়বে, বাড়িতে পড়ে পুরো থরলি বই পড়বে, ভালো করে কনসেপ্ট তৈরি করবে। বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে সেইটুকু, যে জায়গায় বুঝতে অসুবিধা সেটা ছবি তুলে এই ক্যামেরার সাহায্যে, তোমরা ওই বড় মোবাইলগুলো জানো যে ওখানে দাগটা করা যায়, বা আপনি লিখে হোয়াটসঅ্যাপে গ্রুপে পাঠাবে, হ্যাঁ তাহলে ভিডিও দেখবে, তারপর ওই সব কাজগুলো করবে। যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করতে দ্বিধা করবে না, আর ফোনও করতে পারো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক।